জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার বিকল্প নেতৃত্ব নিয়ে ভাবছে বাংলাদেশ আওয়ামী লীগ হাইকমান্ড, থাকছে প্রতিবেদনে। দিল্লি থেকে শেখ হাসিনার ঈদ উল ফিতরের শুভেচ্ছা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত, পদত্যাগ এনসিপি নেতা, থাকছে প্রতিবেদনে। ঈদ মুবারক মোদির বার্তা পেলেন তারেক, নতুন সমীকরণে ঢাকা দিল্লি, থাকছে প্রতিবেদনে। ঈদের পরেই বাংলাদেশে নতুন কৌশলে খেলা ঘোরাবেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনার বিকল্প নেতৃত্ব নিয়ে ভাবছে বাংলাদেশ আওয়ামী লীগ হাইকমান্ড। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসা দল বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরে এখন নতুন এক গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব নিয়ে ভাবছে হাইকমান্ড। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, নেতৃত্বের ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণের প্রয়োজনীয়তা থেকে এই আলোচনা সামনে এসেছে বলে জানা গেছে। দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব কাঠামো গড়ে তুলতে চায়। যদিও শেখ হাসিনা এখনও দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রধান মুখ, তবুও বাস্তবতার নিরিখে বিকল্প নেতৃত্ব তৈরির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এটি কোনো ব্যক্তিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নয়, বরং নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করার কৌশল হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের মতো একটি বড় ও ঐতিহ্যবাহী দলের জন্য নেতৃত্বের বিকল্প প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন দলটি দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে এবং একটি নির্দিষ্ট নেতৃত্বের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। তখন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। দলীয় অভ্যন্তরে আলোচনা হচ্ছে, কে হতে পারেন সেই বিকল্প নেতৃত্বের মুখ। এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনও মেলেনি, তবে বিভিন্ন পর্যায়ে কয়েকজন সিনিয়র নেতা, তরুণ নেতৃত্ব এবং প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নাম আলোচনায় আসছে। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। হাইকমান্ডের একটি অংশ মনে করছে, বিকল্প নেতৃত্ব হতে হবে এমন একজন যিনি একদিকে দলের আদর্শ ও ইতিহাস ধারণ করবেন, অন্যদিকে আধুনিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন। সেই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও যিনি গ্রহণযোগ্য হবেন, এমন কাউকে সামনে আনার চিন্তাও রয়েছে। শেখ হাসিনা নিজেও অতীতে বিভিন্ন সময় তরুণ নেতৃত্বকে সামনে আনার কথা বলেছেন। তার নেতৃত্বে অনেক নতুন মুখ রাজনীতিতে উঠে এসেছে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে। ফলে বিকল্প নেতৃত্ব তৈরির এই আলোচনা তার দীর্ঘমেয়াদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিরই অংশ হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে দলীয় সূত্রগুলো বলছে, এই প্রক্রিয়া খুবই সংবেদনশীল, কারণ নেতৃত্বের প্রশ্নে সামান্য বিভক্তিও দলের ভেতরে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং ধীরে ধীরে এগিয়ে নেওয়া হচ্ছে। প্রকাশ্যে এ নিয়ে খুব বেশি আলোচনা না হলেও অভ্যন্তরীণ বৈঠকগুলোতে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে এটি দলের অভ্যন্তরীণ দুর্বলতার লক্ষণ এবং নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার প্রতিফলন। তবে আওয়ামী লীগের নেতারা এই ব্যাখ্যা নাকচ করে দিয়ে বলছেন, এটি একটি সুপরিকল্পিত ও ভবিষ্যৎমুখী উদ্যোগ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব নির্ধারণ করা সহজ কাজ নয়, কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি দলের জন্য একটি প্রতীক, একটি ব্র্যান্ড। তার জনপ্রিয়তা, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অবস্থান সবকিছু মিলিয়ে তার জায়গা পূরণ করা চ্যালেঞ্জিং। তবে একই সঙ্গে তারা মনে করছেন, একটি দলের টিকে থাকার জন্য নেতৃত্বের বিকল্প তৈরি করা অপরিহার্য। সময়ের সাথে সাথে নতুন নেতৃত্ব উঠে আসা এবং দায়িত্ব নেওয়া, এটাই রাজনৈতিক দলের স্বাভাবিক বিকাশের অংশ। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ হল, কিভাবে একটি গ্রহণযোগ্য, দক্ষ এবং ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ে তোলা যায়, যা দলকে ভবিষ্যতে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। একই সঙ্গে দলীয় ঐক্য বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে সমর্থন ধরে রাখাও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগের হাইকমান্ডের এই ভাবনা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। এটি শুধু একটি দলের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যতের সাথেও জড়িত। আগামী দিনে এই আলোচনা কোন দিকে গড়ায় এবং শেষ পর্যন্ত কে বা কারা সামনে আসে, সেদিকেই এখন সবার দৃষ্টি। তবে একটি বিষয় স্পষ্ট, আওয়ামী লীগ ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে এবং সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতেই রয়েছে নেতৃত্বের। আওয়ামী লীগের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত, পদত্যাগ এনসিপি নেতার।
আওয়ামী লীগের লোকদের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ পদত্যাগ এনসিপি নেতার। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে একটি সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে ওঠা অভিযোগ। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন এনসিপির এক শীর্ষ নেতা। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। পদত্যাগকারী ওই নেতা দাবি করেছেন, সংগঠনের আদর্শ ও নীতির সঙ্গে সাংঘর্ষিকভাবে কমিটি গঠন করা হয়েছে। তার অভিযোগ, কমিটিতে এমন কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা সরাসরি বা পরোক্ষভাবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এটি সংগঠনের স্বতন্ত্র অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমরা একটি নিরপেক্ষ ও আদর্শভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছিলাম, কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন সেই লক্ষ্য থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে নীতিগত অবস্থান থেকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এনসিপির ভেতরে এই পদত্যাগের ঘটনা বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। দলটির অন্যান্য নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ পদত্যাগকে নীতিগত সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবে ব্যাখ্যা করছেন। অন্যদিকে অভিযুক্ত পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলছে, কমিটি গঠন করা হয়েছে সম্পূর্ণ সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে এবং এতে কোনো রাজনৈতিক দলের প্রভাব নেই। তাদের দাবি, বিভিন্ন পেশা ও অভিজ্ঞতার মানুষকে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী কমিটি গঠনের চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু একটি সংগঠনের আভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি দেশের বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিফলন। অনেক সময় নতুন বা বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো তাদের স্বাতন্ত্র্য বজায় রাখতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বিশেষ করে বড় রাজনৈতিক দলের প্রভাব এড়িয়ে চলা একটি কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দলটির ঘনিষ্ঠ মহল বলছে, এ ধরনের অভিযোগ অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। পদত্যাগের এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে মতামত দিচ্ছেন। কেউ কেউ মনে করছেন এটি একটি ইতিবাচক পদক্ষেপ, যা রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হতে পারে। আবার কেউ বলছেন এটি নতুন রাজনৈতিক শক্তিগুলোর দুর্বলতার পরিচায়ক। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার প্রভাব ভবিষ্যতে এনসিপির সংগঠন কাঠামো ও জনসমর্থনের ওপর পড়তে পারে। যদি অভিযোগগুলো সঠিক প্রমাণিত হয়, তাহলে দলটির গ্রাহকতা ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার যদি অভিযোগ ভিত্তিহীন হয়, তাহলে পদত্যাগকারী নেতার অবস্থানও প্রশ্নের মুখে পড়তে পারে। সব মিলিয়ে আওয়ামী লীগের লোকদের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ এবং তার প্রেক্ষিতে এনসিপি নেতার পদত্যাগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। এটি কেবল একটি দলের আভ্যন্তরীণ সংকট নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। আগামী দিনে এই ইস্যু কোন দিকে মোড় নেয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলো কিভাবে পরিস্থিতি সামাল দেয়, সেদিকেই এখন সবার নজর। তবে একটি বিষয় স্পষ্ট, এই ঘটনা দেশের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে এবং স্বচ্ছ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রশ্নটিকে আবারও সামনে নিয়ে এসেছে। দিল্লি থেকে শেখ হাসিনার ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থান করেও দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। ভার্চুয়াল বার্তায় তিনি বাংলাদেশের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং বলেন, দূরে থাকলেও তার হৃদয় সবসময় দেশের মানুষের সঙ্গে রয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে দেওয়া এই বার্তায় শেখ হাসিনা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাস আমাদের যে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়, তা যেন আমরা সারা বছর জীবনে ধারণ করি। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সে বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানান তিনি। ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা তার বক্তব্যে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার কথাও তুলে ধরেন। তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রতিও শুভেচ্ছা জানান তিনি।
তাদের অবদান দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন এবং ঈদের এই দিনে তাদের পরিবারের সঙ্গে সুখময় সময় কাটানোর কামনা করেন। সবশেষে তিনি বলেন, ঈদ উল ফিতর আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও আনন্দ বয়ে আনুক, এই কামনা করি। সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক। দূরে থেকেও দেশের মানুষের প্রতি এমন আন্তরিকতা প্রকাশের মাধ্যমে শেখ হাসিনা আবারও তার দায়িত্ববোধ ও দেশের প্রতি গভীর ভালোবাসার বার্তা তুলে। ঈদ মোবারক মোদির বার্তা পেলেন তারেক। নতুন সমীকরণে ঢাকা দিল্লি। ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় করার বার্তাও দিয়েছেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের এই আনন্দঘন উৎসব উপলক্ষে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রমজান মাসের আধ্যাত্মিক তাৎপর্য তুলে নমো বলেন, পবিত্র রমজান উপলক্ষে গত এক মাস ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা রোজা ও ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করেছেন। ঈদের মূল্যবোধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঈদ উল ফিতর উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একাত্মতার চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বব্যাপী মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। বার্তার শেষে তিনি প্রধানমন্ত্রী তারেকের প্রতি সর্বোচ্চ সম্মান ও শুভকামনা পুনর্ব্যক্ত করেন। এরপরেই দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা তোলেন প্রধানমন্ত্রী মোদি। চিঠিতে লেখেন, বিশ্বের সকলের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের এই দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার বাংলাদেশে ঈদ পালিত হচ্ছে না। সেদেশের সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, বাংলাদেশে ঈদ উদযাপিত হবে শনিবার। মোদি তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ভারতের মানুষ এবং ভারত সরকারের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। গত এক মাস ধরে ভারতসহ গোটা বিশ্বের মুসলিমরা নিষ্ঠার সঙ্গে রমজান মাস পালন করেছেন। ঈদের উদযাপন তাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধগুলিকে স্মরণ করিয়ে দেয়। এরপরেই দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা তোলেন প্রধানমন্ত্রী। গত মাসে বাংলাদেশে ক্ষমতায় এসেছে তারেকের দল বিএনপি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের শাসনভার ছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। সেই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের অবনতি হয়েছিল, বরং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নিয়েছিল ঢাকা। তারেক ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তাই দিয়েছেন। এখনও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ভারতে আশ্রয়ী। তাকে ফেরত চেয়ে ঢাকার লেখা চিঠির কোনো জবাব দেয়নি নয়াদিল্লি। অনেকে আশঙ্কা করেছিলেন, হাসিনা প্রসঙ্গে তারেকের সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কের আরও অবনতি হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত তেমন ইঙ্গিত মেলেনি। তারেকের শোভাগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকার লোকসভার স্পিকার ওম বিড়লাকে ঢাকায় পাঠিয়েছিল। এবার ঈদের শুভেচ্ছা জানিয়ে তারেককে লেখা চিঠিতেও সুসম্পর্কের বার্তায় দিলেন মোদি। বাংলাদেশে হাসিনা বা আওয়ামী লীগের প্রত্যাবর্তন যে সম্ভব নয়, সে ব্যাপারে নিশ্চিত ছিল সাউথ ব্লক। তারা আরও একটা বিষয় নিশ্চিত ছিল যে বিএনপি ক্ষমতায় আসছে। জলে বাস করে কুমিরের সঙ্গে যে বিবাদ করা যায় না, করাটা ঠিক নয়। সাউথ ব্লক একটি মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিল। বলা হচ্ছে, জিয়ার মৃত্যু সেই মাহেন্দ্রক্ষণ তৈরি করে দেয়। সাউথ ব্লকের কূটনীতি তারেক রহমানের কূটনীতি হয়ে ওঠে। তারেকও চাইছেন না দিল্লির সঙ্গে কোনো রকম ঠান্ডা লড়াইয়ে যেতে। গেলে সেটা তার পক্ষে কোনোভাবেই শুভ হয়ে উঠবে না, কারণ চীন আর পাকিস্তান বাংলাদেশের ওপর তাদের প্রভাব বিস্তারের জন্য মুখিয়ে রয়েছে। এই অবস্থায় দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাই দরকার বলে মনে করছেন তারেক জিয়া। কূটনীতি মহল মনে করছে, আওয়ামী লীগের আমলে দিল্লি ঢাকার সম্পর্ক যতটা আন্তরিক এবং হার্দিক ছিল, তারেকের আমলে দ্বিপক্ষীয় সম্পর্ক তেমনই আন্তরিক এবং হার্দিক হবে। ঈদের পরে বাংলাদেশে নতুন কৌশলে খেলা ঘোরাবেন শেখ হাসিনা। আবার সংবাদের শিরোনামে হাসিনা। শিরোনামে আসার কারণ তার ঘরওয়াপসি। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে পালাবদল ঘটেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারা সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। এই প্রেক্ষাপটে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে। আলোচনায় ওঠার অন্যতম কারণ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। সম্প্রতি তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে তার এবং তার দলের অবস্থান কি। তারেক রহমান সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন।
তারেকের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে হাসিনা সহ আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়টি। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। কয়েকটি পদ পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরাও, তবে সেই সংখ্যা অনেকটাই কম। আর এই জয়ের খবর সামনে আসতেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন বহু আওয়ামী লীগ কর্মী। অনেকেই বলছেন ফের ঘুরবে হাওয়া। বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে লড়াই করতে চায় আওয়ামী লীগ, আর তাই নতুন করে দলকে চাঙ্গা করতে চলছে মরিয়া চেষ্টা। বিবিসির খবর বলছে, ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে সেদেশের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকও করতে পারেন শেখ হাসিনা, দিতে পারেন বার্তা। আর তার আগে আইনজীবীদের ভোটের যে জয় আওয়ামী লীগকে অক্সিজেন যোগাবে বলেই মত রাজনৈতিক মহলের। সজীব ওয়াজেদ জয় একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আওয়ামী লীগ হল বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীনতম রাজনৈতিক দল। আমরা শেখ মুজিবুর রহমানের পরিবার। আমরা এভাবে অবলীলায় আমাদের দেশের মানুষ এবং আমাদের দলের নেতাকর্মী সমর্থকদের থেকে মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। উনি দেশে ফিরবেন, বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হলেই ফিরবেন। তবে ৭৬ বছরের মুজিব কন্যা দেশে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা তা স্পষ্ট করেননি জয়। প্রসঙ্গত, ইতিমধ্যেই বাংলাদেশের একাংশে দাবি উঠেছে হাসিনাকে দেশে ফেরানো হোক। আবার আওয়ামী লীগের নেতাদের একাংশও বলতে শুরু করেন হাসিনা দেশে ফিরে তাদের পাশে দাঁড়াবেন। এই প্রসঙ্গে জাতীয় সংসদে তারিক রহমানের ভাষণের কথা উল্লেখ করতে হয়। বক্তব্যের একটি অংশে তিনি বলেছিলেন, শেখ মুজিব কেবল একটি মাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। তারিক বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। এদিকে আবার বেগম জিয়ার মৃত্যুর পর হাসিনা কিন্তু শোক প্রকাশ করেছিলেন। জিয়ার প্রতি শ্রদ্ধা যাপন করতে গিয়ে হাসিনা বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। সেই সময় থেকেই গুঞ্জন তৈরি হয় হাসিনা দেশে ফিরছেন, শুধু সময়ের অপেক্ষা। যে দলটিকে নিয়ে ভাবা হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ থেকে মুছে ফেলা যাবে, সেই দলের কার্যালয় একে একে খুলছে। এখন পর্যন্ত ৭২টি কার্যালয় খোলা হয়েছে। জামিনে মুক্তি পাচ্ছেন একের পর এক নেতা। এটা কি স্বাভাবিকতা, নাকি বাংলাদেশের রাজনীতিতে একটা আসলে রিভার্স গিয়ার? আদালতের বক্তব্য বেশ পরিষ্কার, চার্জশিট দুর্বল, অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই। ৫ আগস্ট পরবর্তী আবেগী গণমামলা আদালতের কাঠগড়ায় টিকছে না। আইনের ভাষায় এটি স্বাভাবিক, কিন্তু রাজনীতির ভাষায় এটিকে বলা যায় মুড চেঞ্জ। ৭২টি কার্যালয় খুলে নীরব প্রত্যাবর্তন আওয়ামী লীগের। একসময় তালাবন্ধ ছিল যে অফিসগুলো, জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের ৭২টি কার্যালয় খুলে গিয়েছে। রাজনীতিতে কার্যালয় মানে শুধু ভবন নয়, এটা সংগঠন পুনর্গঠন, মাঠ দখল, বার্তা দেওয়া। আর সেই বার্তা হলো, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব।